আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড 2019 সালে আসা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে চলো তোমাদের সাথে আলোচনা করি। উদ্দীপক হিসেবে একটা চিত্র দেওয়া আছে, দেখো তো। একটা হিউম্যান বডি যেখানে ভিতর বিভিন্ন অংশ তোমার চিহ্নিতকরণ করে দেওয়া আছে। এই যে মানুষের বডিতে মস্তিষ্ক, মস্তিষ্কের পেছনে আমরা জানি পিটুইটারি গ্রন্থি থাকে, যেখান থেকে কিছু হরমোন নিঃসৃত হয়। আবার দেখো গলার এই জায়গাটায়, এটা মেইনলি এরকম না দেখতে, এরকম হয়, এরকম দেখতে, মানে গলার এই জায়গায় যে গ্রন্থিটা আছে এটাকে আমরা বলি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তার মানে থাইরয়েড চিহ্নিতকরণ করছে, থাইরয়েড গ্রন্থি। এরপরে এই জায়গাটা দেখো পাকস্থলী অঙ্কন করছে। পাকস্থলীর শেষের দিকে আমি এই জায়গাটায় যদি একটু আঁকি, দেখো পাকস্থলী আমাদের এরকম হয়। পাকস্থলীর শেষের দিকে এরকম পাতার মতো একটা অংশ আমরা দেখতে পাই, এটাকে আমরা বলবো হচ্ছে অগ্নাশয়। আর পাকস্থলীর উপরের দিকে থাকতেছে হচ্ছে তোমার কলিজা বা যকৃৎ, লিভার। তাহলে এই যে পাতার মতো অংশটা, ওইটা হচ্ছে বি চিহ্নিতকরণ করে দেওয়া আছে, এটাকে আমরা বলবো হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয়। এরপরে দেখো কিডনি, আমাদের দেহে পৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে পিছের দিকে মেরুদণ্ডের দুই পাশে শিমের বিচি আকৃতির দুইটা অঙ্গ আমরা দেখতে পাই। দেখো এখানে আকৃতিটা ঠিক বোঝা যাচ্ছে না, দেখতে এরকম শিমের বিচির মতো দেখতে, এরকম শিমের বিচির মতো। কিডনি বিনস দেখছি না আমরা, ওই রকম। তাহলে এই যে কিডনি দুইটা, ওখান থেকে দুইটা ইউরেটার বের হয়েছে। তাহলে এই সি চিহ্নিত অংশ, তার মানে আমরা বুঝতে পারতেছি কিডনিতে যে গ্রন্থিগুলো আছে সবগুলো যেহেতু গ্রন্থি চিহ্নিতকরণ করতেছে। দেখো এই থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় হচ্ছে আমাদের, অগ্নাশয়ে কিছু গ্রন্থি থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহান্স যেখানে বলে, ওখান থেকে কিছু এনজাইম, কিছু হরমোন নিঃসৃত হয়। তাহলে আমরা বুঝতেছি সব হরমোন বা গ্রন্থিগুলা চিহ্নিতকরণ করতেছে। তাহলে সি যেহেতু কিডনিকে চিহ্নিতকরণ করছে, কিডনির যে গ্রন্থিটা ওইটাকে আমরা বলবো হচ্ছে অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল। কোনো কিছুর নামের শেষে যদি রেনাল ওয়ার্ডটা শুনতে পাও, দেখো রেনাল, রেনাল ওয়ার্ডটা যদি শুনতে পাও তাহলে বুঝবা হচ্ছে কিডনি রিলেটেড কথাবার্তা। কিডনির শেষে, মানে কিডনির জিনিসপাতি সব কিছুর শেষে হচ্ছে আমরা রেনাল উচ্চারণ করি। তাহলে এই যে উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম, এ বি সি তিনটা জায়গা চিহ্নিত করছে। এ হচ্ছে থাইরয়েড, বি হচ্ছে অগ্নাশয়ের গ্রন্থি, আর সি হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি। এরপরে চলো আমরা প্রশ্নগুলোতে যাই। কি বলছে দেখো তো, ফাইটো হরমোন কি? ফাইট মানে হচ্ছে তোমার উদ্ভিদ। বায়োলজিক্যাল টার্মে আমরা যেখানেই ফাইট শুনবো ওখানে বুঝবো হচ্ছে উদ্ভিদ বুঝাইছে। তাহলে উদ্ভিদ, আর হরমোন তো আমরা সবাই জানি, হরমোন একটা ইংলিশ ওয়ার্ড যেটার বাংলা হচ্ছে প্রাণরস। তাহলে ফাইটো হরমোন উদ্ভিদের হরমোন। উদ্ভিদও তো জীব, ওরও তো তোমার বিভিন্ন জৈবিক কার্যাবলী, বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যাবলী এগুলো সম্পন্ন করা প্রয়োজন। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে এই যে কার্যাবলীগুলো সম্পন্ন করবে, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, ওর প্রজনন ও সংখ্যা বৃদ্ধি, এই সবগুলা কাজ করার জন্য উদ্ভিদের কিছু হরমোন কাজ করে। এই হরমোনগুলো ধরো অক্সিন, জিবেরেলিন, অনেকগুলো হরমোন আছে। অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, সাইটোকাইনিন, তারপরে আছে তোমার ইথিলিন, ইথিলিন, তারপরে ফ্লোরিজেন আছে, ফ্লোরিজেন, তারপরে আছে ভার্নালিন, ভার্নালিন। এই যে দেখো এত এত, এই সবগুলো হচ্ছে আমাদের উদ্ভিদের হরমোন। ওদের কাজ কি? ওরা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করবে, উদ্ভিদের পরিস্ফুটনে সাহায্য করবে, বিভিন্ন ধরনের, মানে জীব হিসেবে তার যা যা শারীরবৃত্তীয় জৈবিক কার্যাবলী সম্পন্ন করা প্রয়োজন, ওই সব কিছু হচ্ছে এই হরমোনগুলা কাজ, মানে হরমোনগুলোর মাধ্যমে হবে। এখন হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ, একটা রাসায়নিক পদার্থ বা লিকুইড এক ধরনের পদার্থ আমরা বলতে পারি। তাহলে এই যে হরমোনটা রাসায়নিক পদার্থ যা নালীবিহীন গ্রন্থি নিঃসৃত হয়। হরমোন হচ্ছে তোমার যে কোনো গ্রন্থি থেকে সিক্রেট হবে, যে জায়গায় কোনো নালী থাকে না, যেটা প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা জায়গার কার্য সম্পাদন করে, এগুলোকে আমরা হচ্ছে হরমোন বলি, মানে এই লিকুইড পদার্থগুলোকে। তাহলে ফাইটো হরমোন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপক বা উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, শারীরবৃত্তীয় কার্যাবলী নিয়ন্ত্রণকারী যে রাসায়নিক পদার্থগুলো, ওগুলোকে আমরা বলবো হচ্ছে ফাইটো হরমোন। দেখো তো কি বলছে, উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি, বৃদ্ধির ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে, বিভিন্ন অঙ্গ সৃষ্টির ক্ষেত্রে, বিভিন্ন পরিস্ফুটনের ক্ষেত্রে, এই যে এগুলো নিয়ন্ত্রণকারী যে বিশেষ ধরনের জৈব রাসায়নিক পদার্থ, রাসায়নিক পদার্থ বলতে এটা হচ্ছে একটা লিকুইড পদার্থ, এটাই হচ্ছে আমাদের ফাইটো হরমোন বা উদ্ভিদের হরমোন। এরপরে কি বলছে দেখো তো, খ নাম্বারটা, জরায়ুর কোন অঙ্গটি বৃক্কের মতো কাজ করে? এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে, জরায়ু হচ্ছে ভ্রূণ ধারণ করার যে থলিটা বা যে প্যাকেটটার ভিতরে বাবুটা হচ্ছে, মানে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, বিকশিত হচ্ছে,
ওইখানে আবার কিডনির মতো কেমনে কি, তাহলে জরায়ু জিনিসটা হচ্ছে আমাদের মানে ওই জায়গায় ভ্রূণটা তোমার ক্রমবর্ধমান হবে। এরপরে আমি যদি এই জায়গাটায় একটু অঙ্কন করি, দেখো এরকম হয়, ভ্রূণ যখন মাতৃজরায়ুর ভিতরে তোমার ক্রমবর্ধমান হচ্ছে তখন ভ্রূণের সঠিক বৃদ্ধির জন্য আমাদের কিছু হরমোন, কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান অনেক কিছু লাগতেছে। এই যে ধরো এই জরায়ুর ভিতরে সে অবস্থান করতেছে, এখন জরায়ুর তো অনেকগুলো প্রাচীর আছে, এই যে থাকতেছে। এরপরে এইখানটায় দেখো কিছু রক্তজালক অবস্থান করে, এরকম কিছু রক্তজালিকা, এগুলাকে আমরা বলবো হচ্ছে অমরা। অমরার আরেকটা নাম হচ্ছে গর্ভফুল, অমরা বা গর্ভফুল। এখন এই যে অমরাটা, এখান থেকে এই রক্তজালিকাগুলা তোমার একটা অম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে এসে ভ্রূণের নাভির সাথে সংযুক্ত থাকে। তোমরা যখন কোনো নবজাতক শিশু দেখো ওদের নাভিটা অনেক বড় থাকে, তাই না? লক্ষ্য করছো কখনো? ওইটাই হচ্ছে অম্বিলিক্যাল কর্ড। কর্ড শব্দের অর্থ হচ্ছে তার, তারের মতো না দেখতে, দেখো তো, কর্ড শব্দের অর্থ হচ্ছে তার। তাহলে এই অম্বিলিক্যাল কর্ডের ভিতর দিয়ে এই অমরার সাথে ভ্রূণটা কি হচ্ছে, মানে সংযুক্ত আছে। অমরা হচ্ছে এরকম একটা অঙ্গ, মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ুর টিস্যুগুলোর ভিতরে সংযোগ স্থাপনকারী অঙ্গটাই হচ্ছে আমাদের অমরা। এখন মা মনে করো পুষ্টিকর খাবার গ্রহণ করলো, সেক্ষেত্রে ওই পুষ্টিটা ভ্রূণের দেহেও কিছুটা পরিমাণ যাচ্ছে। আবার ধরো ভ্রূণের দেহে তো এখনো ফুসফুস, কিডনি এগুলো সুগঠিতভাবে তৈরি হয় না বা এগুলোর কাজ এখনো শুরু হয় নাই। এমন সময় ভ্রূণের দেহে তোমার হচ্ছে অক্সিজেন প্রয়োজন, অক্সিজেন এই অমরার মাধ্যমে অম্বিলিক্যাল কর্ড দিয়ে ভ্রূণের কাছে আসবে। আবার অক্সিজেন আসার ফলে কোষগুলা জীবিত থাকতেছে, ওখানে শক্তি উৎপন্ন হচ্ছে, তখন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে ভ্রূণের দেহে। ওই কার্বন ডাইঅক্সাইড আবার বের করে দেওয়া লাগবে, কারণ কার্বন ডাইঅক্সাইড তো বিষাক্ত পদার্থ। তাহলে অক্সিজেন ভিতরে নিয়ে আসা ভ্রূণের দেহে, আবার কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, কিছু বিপাকের ফলে যদি কিছু বর্জ্য পদার্থ উৎপন্ন হয় ওই বর্জ্য পদার্থগুলা বের করে দেওয়া, এরকম যাতায়াতের কাজগুলা সবকিছু এই অমরার মধ্যে দিয়ে হচ্ছে। তাহলে দেখো তো, অমরা যেহেতু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করতেছে তাহলেও ফুসফুসের মতো কাজ করলো, অমরা যেহেতু বর্জ্য পদার্থ বের করে দেওয়ার কাজ করতেছে তাহলেও কিডনির মতো কাজ করলো, অমরা যেহেতু পুষ্টি উপাদান আদান প্রদান করতেছে, হরমোন আদান প্রদান করতেছে, তার মানে ভ্রূণের বৃদ্ধির জন্য অমরাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তাহলে আমাদেরকে এটাই জিজ্ঞেস করছে, এই যে জরায়ুটা, এই পুরাটা জরায়ু, এই জরায়ুর ভিতরে কোন অঙ্গটা বৃক্কের মতো কাজ করলো বলো তো? অমরাটা হচ্ছে তোমার বৃক্কের মতো কাজ করতেছে, অমরা বা গর্ভফুল। এখন ভ্রূণ যখন ভূমিষ্ঠ হয়ে যায়, অমরাটার আর কোনো কাজ থাকে না, তখন ওইটা মাতৃদেহ থেকে নিঃসৃত হয়ে যায়, আমরা এটা ফেলে দিই। তাহলে এই যে বৃক্কের মতো কাজ কে করতেছে? অমরা বা গর্ভফুলটা হচ্ছে বৃক্কের মতো কাজ করতেছে। কি জন্য? কারণ বর্জ্য পদার্থগুলা নিষ্কাশনের কাজ হচ্ছে এই অমরার মাধ্যমে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে গ নাম্বারটা দেখো, উদ্দীপকে এ ও সি চিহ্নিত স্থান থেকে নিঃসৃত পদার্থের ব্যাখ্যা দাও। এ আর সি আমাদের কি ছিল? এ ছিল থাইরয়েড, থাইরয়েডের যে গ্রন্থিটা, আর সি ছিল আমাদের অ্যাড্রেনাল। তাহলে থাইরয়েড থেকে নিঃসৃত হবে থাইরক্সিন হরমোন, থাইরয়েড থেকে থাইরক্সিন নিঃসৃত হবে। আর কিডনি যেখান থেকে নিঃসৃত হবে, অ্যাড্রেনাল থেকে নিঃসৃত হবে অ্যাড্রেনালিন। দেখো নামগুলো কিন্তু মিলে গ্রন্থির সাথে, অ্যাড্রেনাল থেকে অ্যাড্রেনালিন, থাইরয়েড থেকে থাইরক্সিন। তাহলে এই যে হরমোনগুলা, এগুলো তোমার দেহের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পন্ন করে। কি কি কার্যাবলী চলো আমরা দেখি। নিঃসৃত পদার্থ বলছে, পদার্থটা মানে হচ্ছে হরমোন বুঝাইছে, এইগুলো থেকে হরমোন নিঃসৃত হয়। তাহলে থাইরয়েড থেকে তোমার নিঃসৃত হচ্ছে থাইরক্সিন, থাইরয়েড, এখান থেকে থাইরক্সিন নিঃসৃত হচ্ছে। থাইরক্সিন ছাড়াও আরেকটা হরমোন আছে যেটা এই থাইরয়েড থেকে নিঃসৃত হয়, ওটা হচ্ছে ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন আর থাইরক্সিন, এই দুইটা হরমোন নিঃসৃত হচ্ছে। এই হরমোনগুলা তোমার স্বাভাবিক জীবনযাপনে যেরকম ভূমিকা পালন করতেছে, আবার তোমার প্রজননের ক্ষেত্রেও কিন্তু এই থাইরয়েড গ্রন্থিটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো ক্যালসিটোনিন এটা হচ্ছে ক্যালসিয়াম বিপাক করে, ওর নাম শুনলেই বোঝা যায় ক্যালসিয়াম, ক্যালসিটোনিন। তাহলে তুমি যে ক্যালসিয়াম জাতীয় খাদ্যগুলা গ্রহণ করতেছো ওগুলা বিপাকে সাহায্য করবে হচ্ছে আমাদের এই থাইরয়েডের ক্যালসিটোনিন হরমোনটা। আর থাইরক্সিন যেটা, এটাও তোমার বিভিন্ন ধরনের খাদ্য বিপাকে সাহায্য করবে। এই খাদ্য বিপাক ছাড়াও বিভিন্ন যৌন লক্ষণ প্রকাশে কিন্তু এই থাইরয়েডটা ভূমিকা পালন করতেছে। এই গ্রন্থিটা কি করবে? আমাদের যৌন লক্ষণ প্রকাশ করবে, যৌন লক্ষণ প্রকাশ, জননাঙ্গের বৃদ্ধি। তাহলে এই যে দেখো এগুলো আমাদের প্রজননে সাহায্য করতেছে,
জননাঙ্গের বৃদ্ধি, তারপরে বিপাক কার্য সম্পন্ন করতেছে। তাহলে এই কাজগুলো অবশ্যই আমাদের বডির জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অ্যাড্রেনালিন, অ্যাড্রেনাল বা কিডনি থেকে নিঃসৃত হচ্ছে আমাদের অ্যাড্রেনালিন হরমোনটা। এই হরমোন কিডনি থেকে নিঃসৃত হবে কিন্তু কাজ করবে অন্য কোনো জায়গার, কারণ আমরা জানি হরমোন যেখান থেকে নিঃসৃত হয় ওই জায়গার কার্য কখনোই সম্পন্ন করে না, রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পন্ন করবে। যেমন আমাদের মস্তিষ্ক থেকে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় হচ্ছে তোমার অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটা কখনোই মস্তিষ্কের কার্য সম্পন্ন করে না, সে রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে কার্য সম্পন্ন করে হচ্ছে কিডনির। কিডনি যে আমাদের পানি আর খনিজ লবণের ব্যালেন্সটা বজায় রাখে, ওইটা কিন্তু এই এডিএইচ হরমোন থেকে নিঃসৃত হয়। হরমোনটা কিডনি থেকে বের হয় না, হরমোন নিঃসৃত হয় হচ্ছে তোমার মস্তিষ্ক থেকে। তাহলে এরকমই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে যেগুলো বের হবে ওগুলো আবার কিডনির কাজ করবে না, ওগুলো অন্য একটা জায়গার কার্য সম্পন্ন করবে। তোমার মানসিক চাপ নিয়ন্ত্রণের যেই বডি সিস্টেমটা ওগুলা নিয়ন্ত্রণ করতেছে। তাহলে সবার প্রথমে আমরা খাতায় রিপ্রেজেন্ট করব কিভাবে, এ আর সি এইটা দিয়ে কোন কোন হরমোন বা কোন কোন গ্রন্থিটা বুঝাইছে ওইটাই একদম শুরুর লাইনটা মানে গ নাম্বার লিখেই একদম বিসমিল্লাহ বলে এই কথাটা লিখে দিবা যে তুমি উদ্দীপকটা ধরতে পারছো। তুমি যে ধরতে পারছো এ হচ্ছে থাইরয়েড গ্রন্থি, সি হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি, এই লাইনটা সবার আগে লিখবা। তাহলে এই যে এ হচ্ছে থাইরয়েড আর সি হচ্ছে অ্যাড্রেনালিন, সিরিয়ালে লেখা লাগবে। এ আমি আগে লিখছি এজন্য থাইরয়েড গ্রন্থি আগে লিখছি, সি তারপরে অ্যাড্রেনাল গ্রন্থি তারপরে। এখন আমি যে ধরতে পারলাম এই দুইটা গ্রন্থি, এটা সবার আগের লাইনে লিখে দিবা। এরপরে অ্যাড্রেনাল আর থাইরয়েডের বর্ণনা দিব। এখন দেখো হরমোন কি জিনিস এই সংজ্ঞাটা এখানে দিল, যে মানবদেহ বা প্রাণীর দেহ থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বা রস জাতীয় পদার্থ, যেটা হচ্ছে তোমার নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। নালী থাকে না, হরমোন চলাচলের জন্য কোনো নালী থাকে না, ওটা রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে যায়। থাইরয়েড গ্রন্থি গলার ট্রাকিয়ার উপরে অবস্থিত। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন সাধারণত এই যে বিপাকে, আমি যে কথাগুলো বললাম বিপাকে সাহায্য করতেছে। তারপরে হচ্ছে তোমার মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি থাইরয়েডের আরেকটা হরমোন হচ্ছে ক্যালসিটোনিন, যেটা ক্যালসিয়াম বিপাকে সাহায্য করে। এছাড়াও যৌন লক্ষণ প্রকাশ, জননাঙ্গের বৃদ্ধি, এই কাজগুলো হচ্ছে আমাদের থাইরয়েড করে। থাইরয়েডের পরে প্যারা করে লিখবা অবশ্যই, প্রথম প্যারাটা থাইরয়েডের, পরের প্যারাটা হবে তোমার হচ্ছে অ্যাড্রেনাল বা যেই সি নাম্বার যেটা আমাদের বলছে। তাহলে প্যারা করে যদি লিখতে যাও সেক্ষেত্রে পরের প্যারাটা চলো আমরা দেখি। অ্যাড্রেনাল গ্রন্থি কিডনির উপরে অবস্থিত, এই গ্রন্থি থেকে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়। এই হরমোনটা কি করতেছে দেখো তো, অত্যাবশ্যকীয় কিছু কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, কঠিন মানসিক চাপ নিয়ন্ত্রণ করে। অনেক বেশি মানসিক চাপ বা অনেক বেশি স্যাড নিউজ যদি আমরা শুনি সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেইনে বা হার্টে অনেক সময় মাঝে মাঝে এরকম হয় না যে কিছু স্যাড নিউজ শুনে আমাদের হচ্ছে হার্ট অ্যাটাক চলে আসে, অথবা হচ্ছে ব্রেইনে একটা চাপ পড়ে। এই কঠিন চাপ থেকে তোমার বডিকে সুস্থ রাখার জন্য কিডনি হচ্ছে এই হরমোনগুলো নিঃসরণ করে, যেটা আমাদের কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণ বা সামলায় উঠতে সাহায্য করবে আর কি। তাহলে আমরা বুঝতে পারলাম দুইটা হরমোনের কাজ। তারপরে ঘ নাম্বারটায় দেখো তো কি বলছে, চিত্র বি এর নিঃসৃত হরমোনের অভাবে কি সমস্যা সৃষ্টি হইতে পারে। বি কি ছিল আমাদের, অগ্নাশয় ছিল। এখন অগ্নাশয়ের যেই হরমোনগুলা, অগ্নাশয়ের হরমোন এটার অভাব হইলে কি সমস্যা হইতে পারে। আগে আমরা জানবো হচ্ছে অগ্নাশয়ের হরমোনগুলা কি কি কাজ করে, ওর কাজগুলো জানতে পারলেই তো আমরা বুঝতে পারবো যে এই যদি হরমোনের অভাব হয় তাহলে এই কাজগুলো হবে না, তাই না? তাহলে আমি তোমাদেরকে অগ্নাশয়ের কাজটা যদি বলি, অগ্নাশয় হচ্ছে চিত্রতে এঁকে দেখাইলাম কিরকম ছিল, তোমার পাতার মতো একটা অংশ ছিল, এরকম পাতার মতো একটা অংশ। এখন এই পাতার মতো অংশটাকে ধরো আমি প্রস্থচ্ছেদ বরাবর কেটে ফেললাম, কেটে ফেললে ওর ভেতরে এরকম গোল স্ট্রাকচার, আমরা মানে প্রস্থচ্ছেদ বরাবর কাটলে উপর থেকে দেখলে তোমার এরকম গোল অংশ দেখা যাবে। ওর ভিতরে আবার এরকম আমরা অনেকগুলা দ্বীপের মতো দেখতে পাবো, এরকম এরকম কিছু অংশ দেখতে পাচ্ছি। এইগুলা হচ্ছে তোমার আইল্যান্ড বা দ্বীপ, দ্বীপকে আমরা ইংরেজি দিকে বলি আইল্যান্ড বলি না, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স বলে। এই যে ওর গ্রন্থিগুলা এগুলাকে আমরা বলবো হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স। এটা কোথায় থাকতেছে, অগ্নাশয়ের ভেতরে থাকতেছে। এখন অগ্নাশয়কে কিন্তু তোমার মিশ্র গ্রন্থি বলে, কি জন্য জানো? অগ্নাশয় একই সাথে তোমার হরমোনও নিঃসরণ করে আবার এনজাইমও নিঃসরণ করে, এজন্য অগ্নাশয়কে আমরা মিশ্র গ্রন্থি বলি।
দেখো উদ্দীপক পড়ে যে আমি বুঝতে পারলাম যে বি গ্রন্থিটা হচ্ছে আমাদের অগ্নাশয়, এই কথাটা সবার প্রথমের লাইনে লিখে নিতে হবে। তাহলে অগ্নাশয় এটা আমরা বুঝছি, অগ্নাশয় থেকে তোমার কি কি হরমোন নিঃসৃত হয় এই কথাবার্তাগুলো এখন আমাদের বলা লাগবে। এখন মজার জিনিস হচ্ছে অগ্নাশয় কিন্তু শুধু হরমোন নিঃসরণ করে না, অগ্নাশয় থেকে তোমার এনজাইমও নিঃসৃত হয়। দেখো অগ্নাশয় কিরকম ছিল দেখতে, এরকম পাতার মতো একটা অর্গান ছিল, তাই না? এই যে পাতার মতো। এখন ওকে যদি আমি প্রস্থচ্ছেদ বরাবর কেটে ফেলি সেক্ষেত্রে উপর থেকে দেখতে এরকম একটা শেপ দেখা যাবে, যার ভিতরে তোমার এরকম অনেকগুলা অংশ আমরা দেখতে পাই, এরকম গোল গোল অনেকগুলো অংশ যা দেখতে দ্বীপের মতো মনে হয়, আইল্যান্ডের মতো মনে হয়। এজন্য অগ্নাশয়ের ভিতরে থাকা এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স, মানে আইল্যান্ডস লেখা থাকে বইয়ে, কিন্তু মানে আইল্যান্ডের সাথে মিল রাখার কারণে হচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স বলতেছে। এখন এই অগ্নাশয়কে কিন্তু মিশ্র গ্রন্থিও বলা হয়, মিশ্র গ্রন্থি। কিন্তু কেন মিশ্র গ্রন্থি কেন বলবো? কারণ এটা একই সাথে হরমোনও নিঃসরণ করে, এনজাইমও নিঃসরণ করে, এই জন্য অগ্নাশয়কে আমরা বলবো হচ্ছে মিশ্র গ্রন্থি। এটা অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই ধরনের, বহিঃক্ষরা গ্রন্থিও আছে এর ভিতরে, প্লাস অন্তঃক্ষরা গ্রন্থিও আছে। একসাথে এই দুইটা জিনিসই এই অগ্নাশয়ের ভিতরে অবস্থান করতেছে। বহিঃক্ষরা কি করে? বহিঃক্ষরা হচ্ছে তোমার এনজাইম নিঃসরণ করে, এনজাইম। আর অন্তঃক্ষরা কি করে? অন্তঃক্ষরা হচ্ছে আমাদের হরমোন নিঃসরণ করে, হরমোন। তাহলে অগ্নাশয়ের ভিতরে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহান্স নামক যে গ্রন্থিটা আছে, এই গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? তোমার ইনসুলিন, গ্লুকাগন, এই দুইটা হচ্ছে আমাদের হরমোন। দেখো তো কি বলছে, ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন যা দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে। তোমরা মাঝে মাঝে ফ্যামিলিতে যদি কোনো ডায়াবেটিক্স রোগী থাকে ওদেরকে কি ইনসুলিন গ্রহণ করতে দেখো? বা শুনছো তো কখনো যে ডায়াবেটিক্স হলে ইনসুলিন গ্রহণ করা লাগে? তাহলে এই যে ইনসুলিনটা মানে কৃত্রিমভাবে আমরা বাইরে থেকে গ্রহণ করতে পারি যদি এই গ্লুকোজের তারতম্য হয়, মানে গ্লুকোজের লেভেল যদি বেড়ে যায় বা কমে যায়, সেক্ষেত্রে আমরা ইনসুলিন, গ্লুকাগন এগুলো বাইরে থেকেও গ্রহণ করতে পারি। কিন্তু প্রাকৃতিক উপায়ে আমাদেরকে কে দিচ্ছে? এই অগ্নাশয়টা। অগ্নাশয়টা থাকে হচ্ছে তোমার পাকস্থলীর, কি আঁকলাম, পাকস্থলীর নিচে দিয়ে থাকতেছে, এই যে এরকম পাকস্থলী, ওর নিচে দিয়ে এই জায়গাটায় অবস্থান করে। এখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন, এগুলো হচ্ছে আমাদের শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণে রাখতেছে। শর্করা যদি খুব বেশি বেড়ে যায় বা খুব বেশি কমে যায় সেক্ষেত্রে ওই ব্যালেন্সটা বজায় রাখতেছে। অগ্নাশয় যদি প্রয়োজন মতো ইনসুলিন তৈরি না হয় সেক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ স্থায়ীভাবে বেড়ে যাবে। ইনসুলিন যদি তৈরি না হয় তাহলে শর্করার পরিমাণ বেড়ে যাবে। শর্করার পরিমাণ কমানোর জন্য বা ব্যালেন্সে রাখার জন্য আমরা ওই অগ্নাশয় কী করে? ইনসুলিন নিঃসরণ করতেছে এবং প্রস্রাবের সাথে গ্লুকোজ নির্গত হবে। ওই যে গ্লুকোজ যদি অনেক বেশি বেড়ে যায় সেক্ষেত্রে এই সমস্যাগুলো হবে। ইনসুলিন যদি উৎপন্ন না হয় সেক্ষেত্রে কি সমস্যা হবে? এই যে এই সমস্যাগুলো হতে পারে। এই অবস্থাকে আমরা কি বলি? ডায়াবেটিক্স বা বহুমূত্র বলি। ডায়াবেটিক্স হচ্ছে ইংলিশ ওয়ার্ড, বাংলায় ওকে আমরা বলি হচ্ছে বহুমূত্র। এবার দেখো ডায়াবেটিক্সের আবার দুই ধরনের টাইপ থাকে, টাইপ 1, টাইপ 2। আরেকটু কথাবার্তা বলি, এই যে ইনসুলিনটা যখন পাকস্থলীর নিচে এরকম অবস্থান করতেছে, পাকস্থলী থেকে আমিষ জাতীয় খাদ্য পরিপাক হয়ে যখন ক্ষুদ্রান্ত্রের দিকে যাইতে থাকে, পাকস্থলীর শেষের দিকে তো আমরা কি জানি ক্ষুদ্রান্ত্র শুরু হয় না এরকম করে, এই যে ক্ষুদ্রান্ত্রে যখন খাদ্যগুলো যাবে তখন এই অগ্নাশয় থেকে যে নালীটা, এই নালী কি করে? এইখানে তোমার কিছু এই যে অগ্নাশয় রসগুলা, এখানে তোমার হচ্ছে অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ, এই হরমোন এনজাইমগুলো থাকতেছে, সরি এগুলো হরমোন না, এগুলো হচ্ছে এনজাইম। এই এনজাইমগুলো এই নালী দিয়ে কি করে? এই ডিউডেনামে দিয়ে দেয়। এইখানের যে ভাঁজটা দেখো পাকস্থলীর শেষে এইখানে এরকম যে ভাঁজটা তুমি দেখতে পাচ্ছ, এই ভাঁজ হয়ে তোমার ক্ষুদ্রান্ত্র শুরু হয়েছে, এই ভাঁজটাকে আমরা বলবো হচ্ছে ডিউডেনাম। এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অংশ। ক্ষুদ্রান্ত্রকে তিনটা ভাগে ভাগ করা যায়, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম, ডিজে ইলি দিয়ে মনে রাখতে পারো, ডিজে ইলি, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। তাহলে ডিউডেনামের যে ভাঁজটা, এই যে ডিউডেনামের যে ভাঁজটা, ওইখানে অগ্নাশয় থেকে এই এনজাইমগুলো চলে আসতেছে। কি কি এনজাইম? অ্যামাইলেজ, ট্রিপসিন, লাইপেজ। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য পরিপাকে সাহায্য করে, যেমন অ্যামাইলেজ হচ্ছে তোমার শর্করা পরিপাকে সাহায্য করে। তারপরে লাইপেজ, দেখো লাইপেজ কি করতেছে? স্নেহ পরিপাকে সাহায্য করতেছে। অ্যামাইলেজ শর্করা পরিপাকে সাহায্য করতেছে। ট্রিপসিন আমাদের আমিষ পরিপাকে সাহায্য করতেছে। তাহলে এই যে এনজাইমগুলা লাইপেজ, অ্যামাইলেজ আর ট্রিপসিন, এই এনজাইমগুলা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? এই এনজাইমগুলো কিন্তু আমাদের ওই অগ্নাশয় থেকেই নিঃসৃত হচ্ছে। তাহলে এই এনজাইমগুলা যদি অগ্নাশয় ক্ষতিগ্রস্ত হইতো
বা অগ্নাশয়ের ওই কোষগুলা থেকে যদি তোমার এই এনজাইম বা হরমোনগুলো নিঃসৃত না হইতো, সেক্ষেত্রে কি হইতো, আমাদের এই পরিপাকের ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেখা দিত। এরপরে হরমোনগুলো তো আছেই, যে ইনসুলিন আর গ্লুকাগন, ইনসুলিন আর গ্লুকাগন, এগুলো যদি তোমার নিঃসৃত না হইতো, সেক্ষেত্রে কি হইতো, আমাদের এই যে ডায়াবেটিক্স বা শর্করার পরিমাণ রক্তে এরকম ইমব্যালেন্স তৈরি হয়ে যেত। তাহলে ওই ডায়াবেটিক্সের কথা যখন আমরা বলতেছিলাম, টাইপ 1 আর টাইপ 2, এই দুই ধরনের ডায়াবেটিক্স আমরা দেখতে পাই। টাইপ 1-এ আক্রান্ত রোগীর দেহে একেবারেই ইনসুলিন তৈরি হয় না, যার জন্য তাদেরকে কি করা লাগে, বাইরে থেকে ইনসুলিন হচ্ছে ইনজেক্ট করে পুশ করা লাগতেছে। তাহলে এই যে টাইপ 1-এ আক্রান্ত রোগীর দেহে ইনসুলিন তৈরি হচ্ছে না, সেটা নিয়মিতভাবে ইনজেকশনের মাধ্যমে শরীরে দেওয়া লাগতেছে। তাহলে দেখো, অগ্নাশয় যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে বা অগ্নাশয় যখন আমাদেরকে এই ইনসুলিন হরমোনটা দিতে পারতেছে না, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে। আবার টাইপ 2 এর যে রোগী, তাদের ক্ষেত্রে কিছুটা পরিমাণ ইনসুলিন তৈরি হয়। এক্ষেত্রে ঔষধ অগ্নাশয় কোষকে শরীরের জন্য পরিমিত ইনসুলিন তৈরিতে সাহায্য করে, মানে বাইরে থেকে ঔষধ সেবন করা লাগে, ওই ঔষধগুলা তোমার অগ্নাশয়কে ইনক্রিজ করে, যে আরেকটু ইনসুলিন হচ্ছে যাতে সে তৈরি করে, যাতে আমাদের এই গ্লুকোজের পরিমাণটা ঠিক থাকে। তাহলে দেখো, এই যে ডায়াবেটিক্সের সমস্যাটা, অথবা আরও যে সমস্যাগুলো আমি বললাম, যে পরিপাকের সমস্যা হওয়া, তারপরে তোমার খাদ্য পরিপাক, অথবা এই হরমোনগুলোর ইমব্যালেন্স, এগুলো কিন্তু কখন হবে, যখন আমাদের অগ্নাশয় কোষটা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের প্রশ্নে তো এই জায়গাটাই জানতে চাইছে, তাই না, যে অগ্নাশয় যদি ক্ষতিগ্রস্ত হয় বা অগ্নাশয় যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের কি সমস্যা হবে। দেখো তো, গ নাম্বারে যে প্রশ্নটা জানতে চাইছে, ওই প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে বি চিহ্নিত অংশটা, এটা ছিল আমাদের অগ্নাশয়, যেখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বি এর নিঃসৃত হরমোনের অভাবে, তার মানে এই হরমোনগুলা সে নিঃসরণ করতেছে, এনজাইমও নিঃসরণ করতেছে। এই হরমোনের যদি অভাব হয়, সেক্ষেত্রে আমাদের দেহে গ্লুকোজের তারতম্য দেখা দিবে এই হরমোনের অভাবে। হরমোন যেহেতু বলছে, এজন্য হচ্ছে আমরা ওই অ্যান্সারের ভিতরে ওই লাইপেজ, ট্রিপসিন, অ্যামাইলেজের কথা মানে ইনক্লুড করি নাই। কিন্তু সেক্ষেত্রে আমি জানাই রাখলাম, যদি হরমোন ওয়ার্ডটা এখানে উচ্চারণ না করতো, যদি বলতো বি এর নিঃসৃত পদার্থ, বি এর নিঃসৃত পদার্থের অভাবে কি রোগ সৃষ্টি হয় বা কি সমস্যা সৃষ্টি হয়, তখন আমরা ওই এনজাইমগুলোর কথাবার্তাও বলবো। কিন্তু যেহেতু এখানে হরমোন উচ্চারণ করে দিছে বা উল্লেখ করে দিছে, হরমোন হচ্ছে শুধু ইনসুলিন আর গ্লুকাগন, তাহলে আমরা শুধু ওই দুইটার কথা বর্ণনা করব। কিন্তু আমি হচ্ছে একটু এক্সট্রা ইনফরমেশন জানিয়ে রাখলাম, যদি হরমোন না বলে এখানে শুধু পদার্থ বলতো, তাহলে আমরা এনজাইমের বর্ণনাও দিতাম, হরমোনের বর্ণনাও দিতাম। তাহলে আশা করি বুঝাইতে পারছি। যতটুকু লেখার কথা তার চেয়েও কিন্তু একটু এক্সট্রা কথাবার্তা বলছি। এক্সট্রা কথা বলার মানে হচ্ছে যাতে তোমার মানে নলেজটা একদম ফুলফিল হয়, আর কিছু যাতে এখানে মানে বাকি না থাকে। আর প্রশ্নে যা চাইছে অতটুকু সুন্দর করে খাতায় রিপ্রেজেন্ট করতে পারলেই হচ্ছে মার্কস উঠে যাবে। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।